আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা, বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে জাতিকে একতাবদ্ধ থাকতে অর্থ উপদেষ্টার আহ্বান। বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 1,16,731 কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ, কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। আর শুরুতেই জাতীয় বাজেট 2025-26 প্রসঙ্গ। ইতিহাস তৈরি করে জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে অন্যরকম এক রেকর্ডের জন্ম দিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে 24 জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও যথাযথ মর্যাদা দিয়েছেন নাতি দীর্ঘ বক্তৃতায়। ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে দিয়ে লক্ষ্য অর্জনে জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রিভসি নেওয়াজের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের ছোট্ট আনুষ্ঠানিকতার পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 66 পৃষ্ঠার বাজেট বক্তৃতাটি উপস্থাপিত হল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। 2025-26 অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই ব্যয় প্রস্তাব চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। অবশ্য সংশোধিত বাজেট 7,44,000 কোটি টাকার চেয়ে 46,000 কোটি টাকা বেশি। মোট ব্যয় 7,90,000 কোটি টাকার বিপরীতে আয় হবে 5,69,000 কোটি টাকা। এই হিসেবে ঘাটতি থাকে 2,21,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় 5,35,317 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় সবচেয়ে বেশি। 7,90,000 কোটি টাকা কোথায় ব্যয় হবে তা বিশ্লেষণ করলে দেখা যায় এককভাবে জনপ্রশাসনে যাবে 23.5%, এরপর সুদ পরিশোধে 15.4%, শিক্ষায় 14%, পরিবহন ও যোগাযোগে 9%, স্বাস্থ্যে 5.9%, সামাজিক নিরাপত্তায় 5.7%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। উন্নয়ন ব্যয় আগেই চূড়ান্ত হয়েছে 2,45,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 23.9%। এরপর শিক্ষা ও প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, কৃষি এবং স্বাস্থ্যে 7.1%। বাজেটে আয় ধরা হয়েছে 5,69,000 কোটি টাকা। এর বড় অংশ 4,99,000 কোটি টাকা আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি, কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি আর বিদেশি অনুদান থেকে পাওয়া যাবে 5,000 কোটি টাকা। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘাটতি 2,21,000 কোটি টাকা পূরণের জন্য অর্থ উপদেষ্টা বিদেশি উৎস থেকে পাওয়ার আশা করেছেন 1,01,000 কোটি টাকা। দেশীয় উৎস থেকে আসবে 1,25,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। ইনশাআল্লাহ
আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল প্রতিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। বিটিভিতে পেশ করা বাজেটের কর এবং শুল্ক প্রস্তাবগুলো এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। অনলাইনে মানুষের মতামত নিয়ে 30শে জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো বাজেটটি বাস্তবায়ন শুরু হবে 1 জুলাই থেকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,16,731 কোটি টাকা। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা ও মাথাপিছু বরাদ্দ বাড়িয়েছে সরকার। তাফিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের প্রতি। শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাদের জন্য পরবর্তী 2 কর বর্ষে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে 2025-26 অর্থ বছরে 1,16,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষাবোর্ডে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনমান উন্নয়নে নিশ্চিতে বাজেটের সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ দুটোই বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়। বাজেটে বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা থেকে 650 টাকা, বিধবা ভাতা 550 টাকা থেকে 650 টাকা, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 টাকা থেকে 900 টাকায় এবং মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 থেকে 850 টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকার উন্নতি করার প্রস্তাব দিয়েছে সরকার। গণভবনকে জুলাই তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 2,528 কোটি টাকা বেশি। বাজেটে সার ও কৃষি উপকরণের জন্য প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা। পরাগ আজিমের রিপোর্ট। নতুন অর্থ বছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ 7,224 কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে 20,891 কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 6,333 কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটের চেয়ে পরিচালন ব্যয় 70 কোটি টাকা বাড়ানো হলেও উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ 2,458 কোটি টাকা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নততর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধের পাশাপাশি সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে 59টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। চলমান বৈশ্বিক তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগ বুঝিয়ে দিচ্ছে হুমকিতে রয়েছে সভ্যতা।
তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিচালনে মোট বরাদ্দ 2144 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় বেড়েছে 62.11%। বাজেটে উন্নয়ন সম্পৃক্ততায় বরাদ্দ রাখা হয়েছে 1380 কোটি 48 লাখ টাকা, যা গত অর্থ বছরের তুলনায় কমেছে 52.72%। আর পরিচালন খাতে 763 কোটি 52 লাখ টাকা বরাদ্দ থাকলেও আগের বছরের তুলনায় কমেছে 4.5%। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ভাসানচর ও কক্সবাজারের পরিবেশ প্রতিবেশের ক্ষতি নিরূপণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব ট্যুরিজম, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, সবুজ বেষ্টনী তৈরি ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে স্বল্প পরিসরে পশু বিক্রি চলছে। হাটে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। দ্রুতই হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকের আদনানের রিপোর্ট। তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটে মাঝারি আকারের বেশ কয়েকটি দেশীয় প্রজাতির গরুর দেখা মিলল। 85,500 চাইছিলেন কত? 1,15,000 দেখার জন্য জাস্টিফাই করতেছি, দেখি যে কি হয়। মোহাম্মদপুরের বসিলা হাটে বিভিন্ন আকারের পশু উঠেছে। এই গরুটার দাম আমি চাচ্ছি আসলে 350। 3,50,000। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 2,50,000। আর বাকি ওই এগুলোর দাম? ওটাও 2,50,000। আর ওইগুলো একটু কম হবে। ওগুলো কত করে? এগুলো 2,20,000 আছে, 2,10,000 আছে। দাম চাইছিল 1,40,000 টাকা, আমরা কিনেছি 1,18,000 টাকা দিয়ে। হাটের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এখানে র্যাব, ডিবি আছে, আর্মি আছে, আর্মি ক্যাম্পও আছে, পুলিশ আছে। হাটের যে চতুর্দিকের যেই রাস্তা এবং হলো হাটের ভিতরে এখানে কোনো রকম প্যাক কাদা কোনো কিছুই নেই। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় কয়েকটি শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর যা থাকছে। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ সহ 120টি দেশের হাজিরা হজ পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ভিআইপি হজ যাত্রী না থাকায় স্বচ্ছন্দে দায়িত্ব পালন করছেন হজের সাথে সংশ্লিষ্টরা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বুধবার হজ পালনের জন্য যাত্রা করার কথা থাকলেও বেশিরভাগ হজযাত্রী মঙ্গলবার রাতে পবিত্র কাবা ঘরে এশার নামাজ আদায় করে যাত্রা করবেন মিনার উদ্দেশ্যে। দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। আমরাও দোয়া করব দেশবাসীর জন্য। মিনা যাত্রার আগেই হজযাত্রীদের লাগেজ পৌঁছে দিতে উকালা কোম্পানিকে 24 ঘন্টা সময় দিয়েছে হজ মিশন কর্তৃপক্ষ। তো হেরামের আশেপাশে সবসময় নামাজের কারণে বিভিন্ন কারণে সবসময় গাড়ি ঢুকানো যায় না বিভিন্ন হোটেলে, এই কারণে মূলত একটু লেট। সরকারি অর্থ ব্যয় করে কাউকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়নি, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ক্রাইটেরিয়া মেনটেন করে যাদের এখানে আনা এসেনশিয়াল আমরা তাদেরকে মাত্র এনেছি। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাব। যে বিড়ম্বনাগুলো এখানে হয় বিএপি ট্রিটমেন্টের নামে, সেটি এবার নাই। অবশ্যই এই সুফল আমরা পাচ্ছি। ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের হজযাত্রীদের দিকে মনোযোগ দিচ্ছেন। সুষ্ঠুভাবে হজ
সম্পন্নের আশা করছেন সংশ্লিষ্টরা। এক একজন ভিআইপির পিছনে 3 থেকে 4 জন হজকর্মী সহায়তাকারী। এবছর কিন্তু এর ব্যতিক্রম, এমনটাই প্রত্যাশা করছেন প্রতি বছর হজের সাথে সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা হজ মিশন থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। রাজধানীতে উদ্বোধন হলো ইটালিয়ান স্বাদের নতুন সংযোজন পিৎজা দা ওয়ালি। গুলশান 2-এর 54 নম্বর রোডে অবস্থিত রেস্তোরাঁটি ইটালির সিসিলি অঞ্চলের প্রামাণিক স্বাদ নিয়ে এসেছে খাদ্যপ্রেমীদের জন্য। বিভিন্ন স্বাদের পাস্তা, লাজানিয়া, পিৎজার সমারোহ এই রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি এখন ইটালির ছায়া নিয়ে এসেছে বলে জানিয়েছেন ইটালিয়ান রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। সৈয়দ মাধিও অদিতের রিপোর্ট। ইটালিয়ান পিৎজা শুধুমাত্র একটি খাবারই নয়, বরং এটি ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে প্রতিটি উপকরণ, প্রস্তুত প্রণালী ও পরিবেশনায় ইতিহাস ও ঐতিহ্য একসঙ্গে মিশে আছে। খাঁটি ইতালিয়ান পিৎজা ও পাস্তার স্বাদ নিতে রাজধানীতে উদ্বোধন হলো পিৎজা দা ওয়ালি। রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ওয়ালিউল্লাহ, যিনি দীর্ঘ 15 বছর ছিলেন ইতালিতে। রেস্তোরাঁটিকে একখণ্ড ইতালি বলে মন্তব্য করেছেন রেস্তোরাঁয় আগত বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশি বিদেশি নাগরিকরা। We are very happy of having this event and having Pizza da Wali here. Always Italian food is like a party for us. Wali lived in Sicily, my island, for over 12 years, learning the spirit of the Italian cuisine, and he brought it straight to Dhaka to improve our quality of life. Onek don't know about Wali. Yeah, Wali is a great guy. He lived in Italy for many years. He brought to Dhaka Italian cuisine, Italian food, and I'm happy that he opened this restaurant here in Gulshan too. পিৎজা দা ওয়ালি শুধুমাত্র একটি রেস্তোরাঁই নয়, যেটার গল্প শুরু হয়েছিল ইতালির সিসিলি গ্রামে, যা এখন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে, যেটি ভোজন রসিকদের জন্য হতে পারে অনন্য স্বাদের নির্ভরযোগ্য। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির গরু প্রস্তুত করা হচ্ছে। গাইবান্ধা ও কুড়িগ্রামে খামার এবং ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে গরু। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে অনুসরণ করে খামারিরা গরু লালন পালন ও মোটা তাজা করছেন। এবার প্রকৃতি সংবাদ। ময়মনসিংহের বিভিন্ন নদ নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদীর গতিপথ পরিবর্তনের হুমকিতে বেশ কয়েকটি সেতু। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই এমন পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চললেও প্রশাসন নীরব। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন। দর্শক, এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে জাতিকে একতাবদ্ধ থাকতে অর্থ উপদেষ্টার আহ্বান। বাজেটের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 1,16,731 কোটি টাকা। এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ। কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।